ঘটনাটা এবারই প্রথম নয়, এর আগেও ঘটেছে এবং আবারও ঘটছে, বারবার ঘটছে। বহু মামলায় এই ঘটনাটা ঘটছে। আদালতে করা মামলাগুলোর মধ্যে বেশিরভাগ মামলাই ভুয়া মামলা। 90%-এরও বেশি মামলায় যারা আসামি তারা ভুয়া আসামি। এই তথ্য আমরা পিবিআইয়ের কাছ থেকে পেয়েছিলাম অনেক আগে এবং সেখান থেকে ধারণা করা হচ্ছিল 2024-এর 5 আগস্ট কেন্দ্রিক বাংলাদেশে যত হাজার হাজার মামলা হয়েছে তার অধিকাংশই হচ্ছে গায়েবী মামলা এবং মিথ্যা মামলা। এর আগেও একটি মামলায় শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের খালাস দেওয়ার প্রক্রিয়ার খবর আমরা দেখেছি। এবার সরাসরি একটি মামলায় 2024 সালের 5 আগস্টের একটি মেটিকুলাস মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন শেষে আদালত এই মামলাটিকে পুরো ভুয়া মামলা বলে আখ্যায়িত করেছেন। এই যে ঘটনা 2024 সালের 5 আগস্টে একজনের হত্যাকাণ্ড হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা এবং পরবর্তীতে দেখা গেল যে যাকে মেরে ফেলা হয়েছে দাবি করা হচ্ছে সে আসলে জীবিত, বহাল তবিয়তে মানে জীবনযাপন করছে, ঘর সংসার করছে। তার মানে হত্যাকাণ্ডের জন্য শত শত আসামি এবং সেই আসামি শুরু হয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে ছোট পর্যন্ত। এই যে মেটিকুলাস ডিজাইন, মামলাবাজির এই যে মেটিকুলাস ডিজাইন প্রফেসর ইউনূস সরকারের আমলে ঘটেছিল, সেই ডিজাইনগুলোর মানে ভেতরের কালো বিড়ালগুলো একে একে বেরিয়ে আসছে। হ্যাঁ, তার মানে এই না যে 2024-এর জুলাই আগস্টে কোনো ঘটনা ঘটেনি। অনেক ঘটনা ঘটেছে, অনেক মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, কিন্তু তাকে কেন্দ্র করে বাংলাদেশে যে হাজার হাজার মামলা হয়েছে সেই মামলাগুলো কি সত্যিই যুক্তিসঙ্গত ছিল? সবগুলো কি গ্রহণযোগ্য ছিল? চলুন একটু এই মামলার, কেরানীগঞ্জের এই মামলাটা যেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সবাইকে আদালত একেবারে খালাস দিয়ে দিলেন, সেই মামলার পেছনের ঘটনাটা একটু জেনে দেখি যে কিভাবে মেটিকুলাস ডিজাইন করে এই মামলাটা করা হয়েছিল। থাকবেন দর্শক। বলছিলাম, ছেলেকে মৃত দেখিয়ে বাবার মামলা এবং সেই মামলা থেকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সবাইকে মানে খালাস করে দেওয়া, এই ঘটনা একটা বড় বার্তা দেয়। এই বার্তাটা হচ্ছে জুলাই যে আন্দোলন কিংবা অভ্যুত্থান, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে যত মামলা হয়েছে, কিছু মামলা ব্যতীত প্রায় সব মামলাই এরকম গায়েবী মামলা করা হয়েছে এবং মামলাগুলো মানে সঠিক, কিছু মামলা সঠিক হলেও যদি এখন পর্যন্ত সরকারি গেজেট ধরা যায় যে 840 জন নিহত হওয়ার ঘটনা, যদিও সেখানে অনেক ঘটনা বেরোচ্ছে। প্রথম আলোর অনুসন্ধানে আমরা দেখেছিলাম 52 জন অন্য ঘটনায় মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদেরকে জুলাই শহীদ বানানো হয়েছে। মানে মদ খেয়ে মারা গেছে, তাকে জুলাই শহীদ বানানো হয়েছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই তো একদিন আগে এই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ভাইরাল হয়েছিল যে এক যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে জুলাই যোদ্ধা বানানো হয়েছে। এই 840 জনের মধ্যে এরকম আরও কত রয়েছে সেই হিসাবটাও আমাদের কাছে নেই, কিন্তু 840টাই ধরলাম। 840 জন যে মৃত্যুবরণ করেছে তার জন্য 840টা মামলা হতে পারে, কিন্তু বাংলাদেশে, সারা বাংলাদেশে যে হাজার হাজার মানে মামলা করা হলো, লক্ষ লক্ষ যে আসামি করা হলো, তাদের মানে ইনক্লুশন, মানে তাদেরকে যে ইনক্লুড করা হলো, সেগুলো কি ভ্যালিড বলা যায়, বৈধ বলা যায়? শেষ প্রশ্নটা উঠেছে কেরানীগঞ্জের এই মামলাটাকে কেন্দ্র করে। বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ছেলেকে মৃত দেখিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 124 জনের দোষ পায়নি পুলিশ। যে মামলা হয়েছিল সেখানে 124 জনকেই খালাস দিয়ে দেওয়া হয়েছে। পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ 11 বছরের কিশোরকে হত্যার অভিযোগে মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 124 জনের অব্যাহতি দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন,
রহমান, যিনি এই শেখ হাসিনার একটা মামলায় রাজসাক্ষী হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলেও তার 5 বছরের কারাদণ্ড হয়েছিল। তদন্তে ভুক্তভোগী জিহাদ জীবিত থাকা ও ঘটনাস্থল নিয়ে মিথ্যা তথ্য দেয়া এবং সম্পূর্ণ ভিন্ন স্থানে জখম হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে হত্যা সাজিয়ে দায়ের করা মামলায় তথ্যগত ভুল প্রমাণিত হয়েছে, সেজন্য আদালত তাদেরকে খালাস দিয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ উপপরিদর্শক একজনের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছেন আদালত। এই কর্মকর্তা গত বছরের 11 আগস্টে তদন্ত শেষে আদালতে এই প্রতিবেদন জমা দেন। এরপরে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার চার্জশিট ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখম হয়েছিলেন, মানে আহত হয়েছিলেন, কিন্তু তিনি মারা যাননি, বহাল তবিয়তে রয়েছে। এবং সেই কিশোর নিজেও 164 ধারায় জবানবন্দি দিয়েছেন যে না, আমি মরি নাই, আমি বেঁচে আছি, আমাকে কেন মৃত ঘোষণা করা হচ্ছে। মামলার প্রেক্ষাপটটা ছিল হচ্ছে 2024 সালের 5 আগস্ট ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর বসিলা ব্রিজের নিচে আসামি পক্ষের প্রত্যক্ষ নির্দেশে জিহাদকে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে 8 অক্টোবর, মানে মেটিকুলাস প্রফেসর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার অনেক পরে অক্টোবরের 8 তারিখে এই মামলাটা করা হয়। এখানে 124 জনকে আসামি করা হয়। এই ব্যাপারগুলো উঠে এসেছে। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেছেন, এই সময়ে অনেক স্বার্থান্বেষী মহল সিন্ডিকেট করে এ ধরনের মামলা করেছে, সেগুলোতে পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে এবং তারই একটা চেহারা এটা দেখা গেল। এ বিষয়ে আলোচিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এ ধরনের মিথ্যা মামলা যারা দায়ের করে ওইসব বাদীদের ধরে আটকানো উচিত। তাদের আইনের আওতায় আনতে পারলে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে কেউ আর এরকম মিথ্যা মামলা করবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে যার যেভাবে ইচ্ছা মিথ্যা মামলা করে দিচ্ছে, কিন্তু মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও যে কিনা মিথ্যা মামলা করলো, যে এই মামলাতে একজন আসামির নাম উল্লেখ করা হয়েছে যিনি বিনা দোষে রিমান্ড খেটেছেন এবং 15 মাস ব্যাপী যিনি কারাগারে আছেন বিনা দোষে। যে মামলায় সবাইকে খালাস দেওয়া হলো এবং তাকেও খালাস দেওয়া হয়েছে, বিনা দোষে 15 মাস জেল খেটেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছে, তার জীবন দুর্বিষহ হয়েছে। এই জীবন, তার ওই 15 মাসের জীবনটা কে ফেরত দেবে? এই মামলাবাজ যে মামলাটা করেছে সে দেবে, নাকি যারা তাকে দিয়ে মামলা করিয়েছে, বাণিজ্যটা করিয়েছে এবং এই মামলাগুলোকে বহাল তবিয়তে রেখেছে যে মেটিকুলাস আসিফ নজরুল, তারা কি এই 15 মাসের কৈফিয়ত দিতে পারবেন? অথচ আসিফ নজরুল ক্ষমতায় থাকার সময় কি চমৎকার চমৎকার বাণী শুনিয়েছেন। এখন ক্ষমতায় থেকে যাওয়ার পরে হেয়ার রোডের, বেইলি রোডের বাড়ি নিয়ে স্মৃতিচারণ করছেন। কোন বাড়িটাকে তিনি মিস করেন? মাত্র কয়েক মাস একটা বাড়িতে থেকেছেন, সরকারি বাড়ি, সেই বাড়ি নিয়ে কত কথা, কত কাহিনী, কত গান, এই গান গল্পগুলো তারা দিতে ব্যস্ত। অথচ মানে এখানে বলা হচ্ছে মামলাটিতে রিমান্ড নেওয়া হয়, রিমান্ডে জবানবন্দি নেওয়া হয় এবং রিমান্ডে নিয়ে আসামির কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়। সেটাও এখানে বলা হয়েছে যে আসামিকে এত টর্চার করা হয়েছে যে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছে। অথচ আদালতে আজকে প্রমাণ হলো যে এই মামলাটা পুরোই ভুয়া মামলা, এটা বাতিল করে দেয়া হলো। এই যে তদন্তে বিভিন্ন বিষয়, চাঞ্চল্যকর বিভিন্ন বিষয় উঠে এসেছে। কিশোর জিহাদ 164 ধারায় নিজেই বলছে যে আমি আমি মরিনি, আমি বেঁচে আছি। এই মানে তদন্তে আরও প্রমাণ হয় যে ঘটনাস্থল কেরানীগঞ্জ মডেল থানার অধীনে দাবি করা হলেও প্রকৃতপক্ষে এটি ডিএমপি ঢাকার হাজারীবাগ থানার অন্তর্গত এবং গুলি হওয়ার মূল ঘটনাটা ঘটেছিল সাভার এলাকায়। সাভারে এসে আহত হয়েছে, কেরানীগঞ্জে বসিলা ব্রিজে এখানে সে মারা গেছে এই বলে তার বাবা মামলা করেছে 124 জনকে আসামি করে। উদ্দেশ্য কি ছিল? 124 জনের কাছ থেকে না হলে অন্তত 100 জনের নাম যেগুলো রয়েছে তাদের কাছ থেকে টাকা পয়সা বাগানো, ব্যবসা করা, এবং সেই ব্যবসা নিশ্চিত করে করাও হয়েছে। যেটা বললাম যে একজনকে 15 মাস কারাগারে রাখা হয়েছে এবং তাকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেওয়া হয়েছিল টর্চার করে রিমান্ডে।
এই যে মেটিকুলাস ব্যাপার, অথচ প্রফেসর ইউনূস এবং তার সরকার শেখ হাসিনার আয়নাঘর খুঁজে বেরিয়েছে, আয়নাঘরের মেটিকুলাস ডিজাইনগুলো প্রকাশ করেছে। কিন্তু এই যে রিমান্ডে তার আমলে যে তথ্য বেরিয়েছে, তার আমলে রিমান্ডে নিয়ে নির্যাতন করে আসামি, মানে কথিত আসামি, তাকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ানো হয়েছে কিংবা জোর করে তাকে সাইন করিয়ে নেওয়া হয়েছে। এই মেটিকুলাস ব্যাপারের অভিযোগ থেকে প্রফেসর ইউনূস সরকার কিভাবে বের হবে? দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করেছিল ঈদের পরে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা তুলে ফেলা হবে। আমরা অনেক ইউটিউবারও বলেছিলাম যে ভারতের কূটনীতিক প্রেসারের কারণে এবং বহির্বিশ্বের অনেক দেশের কূটনীতিক প্রেসারের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা বিএনপি সরকার তুলে নিবে, কিন্তু সেটা মনে হয় ঈদের পরে আর হচ্ছে না। কেন হচ্ছে না? আজকে বিএনপির মহাসচিব তিনি ক্লিয়ার করেই বলে দিয়েছেন যে আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে সেটা আমরা তুলব না। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ আগে তিতা পরে মিডা ভালো, কথা বোঝেন না? এখন অন্তত আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝতে পারবে যে আমাদের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি কোনোভাবে তুলবে না। আমাদেরকে যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হয়, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফিরে আসতে হবে, আবার রাজপথের মধ্যে রক্ত ঝরাতে হবে। তাছাড়া বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। আমি সবসময় বলি, বাংলাদেশের মধ্যে এখনো 40 থেকে 45% মানুষ অ্যাক্টিভলি বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। কিন্তু সমর্থন করলে কি হবে? রাজপথে নামার জন্য তৃণমূলের অ্যাক্টিভ কর্মী প্রয়োজন এবং সংগঠিত হওয়া প্রয়োজন। সংগঠিত হয়ে রাজপথে নেমে যদি রাজপথ চাঙ্গা করতে না পারে, সাধারণ জনগণ যারা নর্মাল সমর্থক আছে আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে না এবং বিএনপি সরকার পেশারে পড়বে না। আর বিএনপি সরকার যদি পেশারে না পড়ে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তোলা হবে না। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদেরকে এবং কর্মীদেরকে প্রথমে একটা জিনিসে ফোকাস দিতে হবে, যে আওয়ামী লীগকে অনেক বেশি সংগঠিত করতে হবে এবং আওয়ামী লীগের মধ্যে নেতাদের যে গ্রুপিং আছে সে সকল গ্রুপিংকে একেবারে বাদ দিয়ে সকলে এক টেবিলে এক ছাতার নিচে চলে আসতে হবে। সকলের কর্মীকে একত্রিত করে সংগঠিত করে রাজপথে নামাতে হবে এবং রাজপথে নামলে পিছপা হওয়া যাবে না। হয়তো এসপার, হয়তো না হয় ওসপার, ওইটা চিন্তা করে রাজপথে নামতে হবে। রাজপথে রক্ত ঝরবে, হয়তো কে বেঁচে ফিরবে, হয়তো কেউ মারা যাবে। এই সকল বিষয় মাথায় রেখে রাজপথে নামতে হবে। তাহলে রাজপথ দখল হবে, তাহলে আওয়ামী লীগের যেটা চাওয়া পাওয়া সেটা পূরণ হবে। তা না হলে এভাবে করে আরো অনেক বছর চলে যাবে। আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা বিএনপি যতই কূটনীতিক প্রেসার থাকুক, যতই কিছু হোক, বিএনপি তুলতে চাইবে না। কারণ বিএনপি একটা জিনিস চিন্তা করবে যে আওয়ামী লীগ কার্যক্রমের উপর যদি নিষেধাজ্ঞা তুলে ফেলি, আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে যাবে, আবার সংগঠিত হয়ে যাবে, আবার শক্তি সঞ্চয় করে রাজপথে নামবে। আগামী নির্বাচন শক্তি সঞ্চয় করে যদি নির্বাচন করে, আমরা তো আওয়ামী লীগের কাছে ধরাশায়ী হয়ে যাব। আমরা আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবো না, আমরা হেরে যাব। তাই যে কোনো বিনিময়ে আওয়ামী লীগকে আগামী নির্বাচনও আটকাতে হবে। আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনও শক্তি সঞ্চয় করে সংগঠিত হয়ে রাজপথে নামতে না পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সকল বিষয় মাথায় রেখেই এতদিন চিন্তা করেছে। চিন্তা করার পরেই বিএনপি সকলের যেটা মতামত সেটা মির্জা ফখরুল ইসলাম তিনি সিস্টেমেটিক ভাবে প্রচার করে দিয়েছে সংবাদ মাধ্যমে। এই সকল বিষয় কিন্তু আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট। আবার অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাবে আওয়ামী লীগের কর্মী, এটা আবার অনেকের জন্য মাইনাস পয়েন্ট। কিন্তু আমি ওভারঅল হিসাব করলে এটা প্লাস পয়েন্ট ধরতে চাই আওয়ামী লীগের জন্য। কারণ আওয়ামী লীগ এখন একটা দিকে ফোকাস দিতে পারবে, আওয়ামী লীগের কর্মীরা মাথায় রাখতে পারবে যে বিএনপি আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলছে না। সো তোলার জন্য বিএনপি সরকারকে রাজপথে নেমে প্রেসার ক্রিয়েট করতে হবে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে। সো ফেসবুকে অনলাইনে অ্যাক্টিভ থেকে আমরা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করতে পারবো, কিন্তু রাজপথ দখল করতে হলে যারা এখন রাজপথে অ্যাক্টিভ আছে তারা সংগঠিত হয়ে সকল গ্রুপিং ভুলে গিয়ে একত্রিত হয়ে রাজপথ দখল করতে হবে। তাছাড়া আওয়ামী লীগের ফিরে আসার খুব রিসেন্টলি আর কোনো চান্স নাই। একটাই সুযোগ, রাজপথে নেমে রাজপথ দখল করা। এখন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে বিএনপি যখন হানিমুন পিরিয়ড শেষ হয়ে যাবে,
অটোমেটিক্যালি ভাবে বিএনপি যখন বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না, বাংলাদেশ ঠিকভাবে পরিচালনা করতে পারবে না, বাংলাদেশের জনগণ অটোমেটিক্যালি ভাবে বিএনপি সরকারের উপর প্যাডাপ হয়ে যাবে। যখন প্যাডাপ হয়ে যাবে, দ্রব্যমূল্যের দাম আরো বৃদ্ধি পাবে, তেল পাবে না, দেশে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হবে, সাধারণ জনগণ অটোমেটিক্যালি ভাবে আন্দোলন শুরু করে দিবে, রাজপথে নামার জন্য পাগল হয়ে যাবে। সে সুযোগটাকে বাংলাদেশ আওয়ামী লীগ কাজে লাগাতে হবে। সো কাজে লাগানোর আগে কিভাবে নিজেরা একত্রিত হতে হবে, সংগঠিত হতে হবে, নেতারা সকল নেতাদের সাথে গ্রুপিং বলে গিয়ে কথা বলে রাজপথে কর্মীদেরকে নামাতে হবে। সেই বিষয়ে এখন ফোকাস দিতে হবে। সকল দলাদলি বা কে কত বড় নেতা, কে কত বড় ক্যাডার, কে কার থেকেও বেশি কর্মী আছে, এগুলো সকল কিছু ভুলে গিয়ে একটা নেতা 100-200 জন করে কর্মী দিলেই এনাফ। অন্তত 5-10 হাজার মানুষ তো রাজপথে নামাতে পারবে সংগঠিত করে। তো 5-10 হাজার মানুষ সংগঠিত করে যদি রাজপথে নামাতে পারে, ওই 5-10 হাজার দেখে আরো অন্য নেতাগুলো আরো 5-10 হাজার নামাবে। এভাবে করে কম্পিটিশন শুরু হয়ে যাবে। অটোমেটিক্যালি ভাবে রাজপথ দখল হয়ে যাবে, সাধারণ জনগণও নামবে, একত্রিত হয়ে বিএনপি সরকারকে চাপে ফেলা কোনো ব্যাপার হবে না। চাপে পড়লেই তখন অটোমেটিক্যালি ভাবে সকল দিক দিয়ে যখন হজবরল অবস্থা হয়ে যাবে, বিএনপি বাধ্য হয়ে বলবে আসুন আপনারা, আপনাদের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, আপনারা রাজনীতি করুন। তা না হলে রেজিম চেঞ্জ হয়ে যাবে। এদিক দিয়ে ইন্ডিয়াও প্রেশার দেওয়া শুরু করবে। এখন আওয়ামী লীগ আগে নিজেদের শক্তিমত্তা দেখাতে হবে রাষ্ট্রপতি, তখন ইন্ডিয়া আরো প্রেশার ক্রিয়েট করতে পারবে এই সরকারের উপর। এখন ইন্ডিয়া কিভাবে এখন আওয়ামী লীগের উপর ভরসা করবে? একেবারে তারেক জিয়ার সাথে বিএনপি সরকারের সাথে সম্পর্ক খারাপ করে যদি শক্তি দেখাতে না পারে, সে কারণে ভারত খুব স্ট্রংলি ভাবে কূটনীতিক প্রেশার দিতে পারছে না এই বিএনপি সরকারকে। যখন আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে আওয়ামী লীগ সংগঠিত রাজপথে নামে তাদের শক্তিমত্তা দেখাতে পারবে, তখন ভারত মনে করবে না আওয়ামী লীগ মনে আবার শক্তিমত্তা দেখানো শুরু করে দিয়েছে, শক্তি সঞ্চয় করেছে, সংগঠিত হয়েছে। এখন এই বিএনপি সরকারকে আবার প্রেশার দেওয়া যায়, আওয়ামী লীগকে আবার স্ট্রংলি সাপোর্ট দেওয়া যায়, কারণ আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে আবার ব্যাক করতে পারে। সো পৃথিবীতে একটা জিনিস মাথায় রাখবেন, শক্তের ভক্ত নরমের জম। আপনি যখন শক্তিশালী ভাবে আপনার শক্তি দেখাতে পারবেন রাজনীতিতে, তখন বহির্বিশ্বের সকল বড় বড় প্রভাবশালী দেশগুলো আপনাকে সমর্থন দেওয়ার জন্য বসে থাকবে। আপনি যখন নরম হয়ে যাবেন, কূটনীতিক ভাবে সাহায্য সহযোগিতা করলো বন্ধু হিসেবে, কিন্তু আপনাকে চরম ভাবে সমর্থন দিতে পারবে না। যদি আপনি আবার ব্যাক করতে না পারেন, তখন তো যে এখন ক্ষমতা আছে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই প্রত্যেক দেশের কূটনীতিক বিষয়গুলো খুব ভালোভাবে চিন্তা করে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাঘব বোয়ালের মতো ছিল, একেবারে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে মনে হতো, ততদিন ইন্ডিয়া আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকুক, ইন্ডিয়া নিজের মন থেকে চেয়েছে। যখনই হুট করে আওয়ামী লীগের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে, ইন্ডিয়া আওয়ামী লীগ অ্যাক্টিভলি যে সমর্থন দিয়েছে তা না, এবং একেবারে যে মাইনাসও করে দিয়েছে তা না, জাস্ট সিস্টেমেটিক ভাবে শেখ হাসিনাকে সেভ করে ভারত নিয়ে চলে গিয়েছে। আর পতন হয়ে গিয়েছে, এরপরে আওয়ামী লীগকে ফিরানোর জন্য যে অনেক বেশি কূটনীতিক খেলা খেলেছে, অনেক কিছু করে ফেলেছে, সেটাও না। জাস্ট আওয়ামী লীগকে মাইনাস রেখে অপশন বি অ্যাপ্লাই করে বিএনপির সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, এবং গ্রিন সিগন্যাল দিয়ে তারেক জিয়া দেশে এসেছে। তারেক জিয়া দেশে আসার পর 12ই ফেব্রুয়ারি মাহবুবা নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে, আবার বিএনপির সাথে অপশন বি অ্যাপ্লাই করে সম্পর্ক তৈরি করেছে, যাতে আওয়ামী লীগ আবার ফেরার জন্য যতগুলা সময় নিবে, ওই সময়গুলোতে ভারতের সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক থাকে। আওয়ামী লীগ যখন আবার শক্তিশালী রূপে ফিরে আসবে, তখন আবার আওয়ামী লীগকে সমর্থন করে এই বিএনপি সরকারকে প্রেশার ক্রিয়েট করবে। প্রেশার ক্রিয়েট করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের মাধ্যমে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা করবে। কিন্তু তার আগে আওয়ামী লীগ নিজেরা সংগঠিত হতে হবে, নিজেরা শক্তি সঞ্চয় করতে হবে, নিজেরা সকল গ্রুপিং ভুলে গিয়ে রাজপথে রক্ত ঝরার মাধ্যমে রাজপথ দখল করতে হবে। তাছাড়া আর কোনো ওয়ে দেখছি না, আর কোনো ওয়েও নাই। অনেক ঘটনা ঘটবে, অনেক বিষয় আমরা বিশ্লেষণ করব, অনেক ভালো সময় আসবে মনে হবে, সকল কিছুই ঘটবে, কিন্তু দিন শেষে ওই রাজপথই হবে মেন খেলার জায়গা, আর সকল কিছু হবে কূটনীতি। এটাই রিয়েলিটি। তাই সকলকে এই বিষয়গুলো মেনেই সামনের দিকে আগাতে হবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকেন, আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, সেখানে আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। আর তা না হলে এখানে তো কমেন্ট বক্স আছে ইউটিউবে, এখানে কমেন্ট করবেন, এখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।